ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার তাহলে আমরা শিখব পরের নাম্বারটা। আমরা 2 পর্যন্ত কমপ্লিট করেছি। 3 নাম্বারটা অ্যানাদার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা দেখলে সব সময় কনফিউশন লাগবে এবং নিজের কাছে মনে হবে যে হ্যাঁ এটা আসলে কিভাবে অসমতা হয়। তো এরূপ একটা ইম্পর্টেন্ট অঙ্ক এখন আমরা বুঝবো, সেটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার প্রশ্নটা এরকম দেওয়া আছে যে সোহরাব সাহেব, তাহলে একজন ব্যক্তির কথা বলা হয়েছে, সেটা তুমি নিজেও হতে পারো কিংবা তোমার বাবা মা যে কেউ হতে পারে, যেহেতু সোহরাব মা হওয়ার সুযোগ নাই। সোহরাব ওকে, কারণ নানা হয়। ওকে, 70 টাকা কেজি দরে x কেজি আম ক্রয় করলেন, যেটা এবারে বাস্তব চিত্র। 70 টাকা কেজি আম আমরা প্রচুর পেয়েছি, তাহলে এখানে বলতে 70 টাকা কেজি দরে কতটুকু আম ক্রয় করলো? x কেজি। এরপরে বলা হয়েছে কেনার পরে তিনি বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিয়ে দিলেন। দোকানদার কি করলো? মানে বিক্রেতা 20 টাকার x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। এখানেই কিন্তু আমাদের বিপদ। 20 টাকার x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। বাকি কত ফেরত দিছে এটার কোনো উল্লেখ নাই। এটা কি কোনো উল্লেখ নাই, এখানে তোমার অসমতা যায়, ধরা খেয়ে গেল। খুব সময় লাগবে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে 70 টাকা কেজি ধরে মাত্র x কেজি আম ক্রয় করলেন, আর বিক্রেতাকে 500 টাকার একখানা নোট দিলেন। বিক্রেতা কি করলো? 20 টাকার x খানা নোট। তাহলে x খানা নোট বলতে কি বোঝায়? 20 টাকার নোট কয়টি? 20 টাকার নোট কয়টি? x এর মানের উপর ডিপেন্ড। x এর মান 1 হলে একটা নোট, 2 হলে 2টা নোট, 3 হলে 3টা নোট, এই জন্য বলছে। হ্যাঁ, তার মানে খানা বলতে একটা সংখ্যা। তাহলে এখানে আমরা প্রথমে যেটা লিখব, সোহরাব, দরদ দিয়ে লিখা হোক, সোহরাব সাহেব, এই কথা না বলি প্লিজ। সোহরাব সাহেব প্রতি কেজি, সোহরাব সাহেবের দিয়ে প্রতি কেজি 70 টাকা দরে সোহরাব সাহেবের প্রতি কেজি 70 টাকা দরে x কেজি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা দিলাম সোহরাব সাহেবের প্রতি কেজি 70 টাকা দরে x কেজি আমের ক্রয় মূল্য। আমরা ঐকিক নিয়মটা অ্যাভয়েড করব। প্রতি কেজি 70 টাকা দরে x কেজি আমের ক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখতে পারবো? 70x টাকা। এরপরে 20 টাকার x খানা নোটে হয় 20x টাকা। এখন তোমার প্রশ্নটা হচ্ছে, দোকানদার সোহরাব সাহেব কিন্তু আম কিন্তু 70x কেজি, কিন্তু বিক্রেতা কি করলো? এই আমটা তো দিয়ে দিল, মানে x কেজি আম দিয়েছে, সঙ্গে কি করলো? 20 টাকা ফেরত দিয়েছে। 20 টাকার x খানা নোটে যত হয়, তার মানে প্রতি কেজি 70 টাকা হিসেবে x কেজি। তাহলে x কেজির মূল্য কত? 70x। তাহলে এই ধর আর 20 টাকার x খানা নোট দুটাই তো সে নিয়েছে, দুটাই তার। তাহলে এই হিসাবে এখানে কি লেখা হচ্ছে? প্রশ্ন মতে 70x + 20x এই দুটো যোগ করা হয়েছে, সঙ্গে আরো কিছু টাকা কি দিয়েছে আমরা জানি না, এর মধ্যে পাবো। কত দিয়েছে না দিয়েছে জানি না, বলছে 20 টাকার x খানা নোট এবং আমের মূল্য যা হলো এটা মিলে বাকি টাকা তাকে ফেরত দিলেন।
এই জন্য এটা কি লেখা হচ্ছে লেস দেন অর ইকুয়াল কত 500। তাহলে যখনই প্রতি কেজি 70 টাকা দরে x কেজি আমের ক্রয় মূল্য 70x টাকা পেয়ে গেলাম আর 20 টাকার x খানা নোটে পেলাম 20x টাকা, সে বলছে 20 টাকা x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। তো বাকি কত দিয়েছে এটা কিন্তু আমরা কেউ জানি না, এইজন্য এটা কি হয়েছে একটা অসমতায় রূপান্তর হয়েছে। এইজন্য কি হলো এটা অসমতায় রূপান্তর হয়ে গেল। এইজন্য কি লেখা আছে আমরা যতটুকু জিনিস তথ্য পেয়েছি, হ্যাঁ আমি আম কিনেছি আমের জন্য এই টাকাটা দিয়েছি, তাহলে এই টাকাটা সঙ্গে যে টাকাটা ফেরত দিয়েছে এই দুটো যোগ করে সেটা কত হতে পারে 500 হতে পারে কিংবা 500 থেকে কমও হতে পারে। তা আমরা নরমালি কি কম তো নেই না, নেই যে আম কিনেছি 500 টাকা দিয়েছে আমরা পুরোপুরি বুঝাই দাও, কিন্তু এখানে যেহেতু আমের কথা বলা হয়েছে এবং 20 টাকার x খানা নোট দিয়েছে, নোটটা তো পূর্ণ সংখ্যা, এটা তো ভগ্নাংশ হবে না, আমের ওজনে কম বেশি এটাও তো থাকে, ঠিক আছে, এই জন্য এটা অসমতায় প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্রে এটা কি সমান হওয়া উচিত, ঠিক কি না? বাস্তব চিত্রে কিন্তু সমান হয়, কিন্তু ওই যে বলছে 20 টাকার x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন, এই যে কত দিয়েছে এটা কোনো নির্দিষ্ট নাই, এই জন্য কি বলা হয়েছে লেস দেন অর ইকুয়াল এত। বাকি টাকা তাকে দিতে হতেও পারে নাও পারে, মানে এর মধ্যে হয়ে যেতে পারে। যাক এই জন্য অসমতা আসলো, এটা হচ্ছে আমাদের নির্ণয় অসমতা। ওকে, এখন যদি আমরা সলিউশন করি তাহলে 90x লেস দেন অর ইকুয়াল কত 500 বা 90x বাই 90 কি করলে এটা লিখে দিবা 90 দ্বারা ভাগ করবে। আমরা এখন কথা না বলি, পরে তোমাদের সুযোগ দেওয়া হবে অবশ্যই, কিন্তু যদি কোনো তথ্য ভুল থাকে লিখতে মিস্টেক হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই বলবা, চোখে ধরা পড়লে সঙ্গে সঙ্গে বলবা, কারণ যেহেতু ভিডিও করি ভিডিওতে ভুল জিনিসটা দেওয়া যাবে না, কিন্তু এটা কি মনের অজান্তে হয়ে যায়, এটা ইচ্ছা করে না। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম x less than or equal 50/9 বা এটা কত হবে, ধরো যে 5.56 ভাগ করে দেখো তো 50/9 কত হয়, তাদের ভাগ 5.56। আচ্ছা এটা আমরা কল্পনাতে পেলাম। x এর মানটা কত হলো, তাহলে x কি জিনিস, x কেজি, আবার কি x খানা, তাহলে এই জন্য এখানে x এর যে মানটা এটা কখনোই কি ভগ্নাংশ হতে পারে না, x এর মানটা কখনোই ভগ্নাংশ হতে পারে না। তাহলে আমরা এখানে বলতে পারি x এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, x এর মান কখনো ঋণাত্মক হতে পারে না, এবং ভগ্নাংশ হতে পারে না। অবশ্যই আগে লেখা উচিত ছিল, এখানে 5.56 তাহলে x কখনো কি ভগ্নাংশ, তাহলে এটা যেমন লেস দ্যান বলা হয়েছে এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না এবং ভগ্নাংশ হতে পারবে না। তাহলে কি হবে x এর মান 5, এই জায়গায় কি বলবো x এর মান 5 না 6 তো যাবেই না, 6 তো হলে তো বড় হয়ে যাবে, বেশি তো তোমাকে কেউ দিবে না, 500 অথবা 500 থেকে ছোট কখনোই তোমার এটা দাও। তাহলে এখানে x এর মান 5 এর সমান বা ছোট কোনো, এবার লিখেই দিবা ছোট কোনো পূর্ণ সংখ্যা হবে। আমরা ভুলেও কিন্তু এখানে 6 দেব না, 6 দিলে কি আমাদের অনেক বড় হয়ে যেতে পারে। দেখো এখানে 6 দাও কত আসবে 120, আবার এখানে দেখো 70 কে 6 দিয়ে গুণ করো, দেওয়া আছে বইয়ের উত্তর ভুল দেওয়া আছে প্রশ্নটাতে, গাইডের মধ্যে লেখা আছে বইয়ের উত্তর
5 দাও, 5 বা 5 এর সমান 6 তো হবেই না। তুমি 5.6 এর ছোট অর্থ কি? 6 এর থেকে ছোট অর্থ হলে তুমি তো 5.8 এ নিতে পারো, পারো না? 5.8 বসাও, করো ক্যালকুলেশন, নাও চাপ দাও, 70 ইনটু 5.8 যোগ 20 ইনটু 5.8 যোগ দিছো, তুমি ভুল করছো, এত আসবে না। আচ্ছা দাঁড়াও, ওকে আমি তোমাদের দেখাই। যদি আমরা এখানে কত আসে 522 কি তার বড় হওয়ার কোনো সুযোগ আছে? আমরা কখনোই বলতে পারি না সেটা 6 থেকে ছোট বলতে কি বুঝাই? আমি 5.9 এ ধরতে পারি, তার মানে আমার জিনিসটা ভুলের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ দশমিক নিতে পারে, তাহলে কত হবে সেটা? 5। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা কত? 5। আমি তো 6 নিতেই পারবো না, 6 থেকে ছোট মানে 5 হতে পারে, ঠিক আছে? যদিও তোমার কথা সত্য যে আমি যেহেতু পূর্ণ সংখ্যা নিব এই হিসাবে যদি 6 থেকে ছোট নেই তাহলে হবে, কিন্তু আমি 5.56 থেকে বড় কোনো মান নেওয়াটা ঠিক হবে। তাহলে আমরা কি লিখব? x এর মান 5 এর সমান বা ছোট কোনো পূর্ণ সংখ্যা হবে, না তোমার তো অসমতাই হবে, এই জন্য এটা অসমতা হয়েছে। এটা অসমতা হওয়ার পিছনে কারণই এটা, ঠিক আছে? তাহলে কি লিখব? x এর মান কোনো ঋণাত্মক হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না, এই জন্য x এর মান 5 এর সমান, এই যে একটা সমান চিহ্ন আছে, 5 এর সমান বা এর ছোট কোনো পূর্ণ সংখ্যা হবে। 5 ও হতে পারে, তাহলে 5 এর ছোট পূর্ণ সংখ্যা হবে। 5 দাও দেখি কত হয়? 5 করে 120 আর 5 7 35, পুরোপুরি দেখো মিলে যায়, দেখো করো, 5 নাও, 5 7 35 কত হবে? 350 আর 5 20 100, 450 যা 500 দেই কি ছোট? তোমার ওখানে সেম বুঝাইছে, আমরা 6 লেখাটা একটু ঝুঁকিপূর্ণ মনে করতেছি। 6 লিখলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে? আমরা যেখানে দেই যে x এর মান পূর্ণ সংখ্যা হতে পারে না, 6 এর সমান কিন্তু আর লিখতে পারবো, 6 এর সমান তো পারবো না, 6 এর এখানে তারা সমান দিতে পারবো না, 6 হতে ছোট যে কোনো পূর্ণ সংখ্যা। হ্যাঁ তখন আমার 6 থেকে ছোট সমান কিন্তু আর দেওয়া যাবে না। তাহলে আমরা x এর মানটা কি লিখতে পারি? 5 লিখতে পারি। জি স্যার। ওই জন্য বলা হয়েছে x এর মানটা 5 বা ছোট কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তার মানে কি তোমার কিন্তু ওই 6 থেকে ছোটটাই কিন্তু পুরোটাই বোঝাচ্ছে, বুঝছো? যে আমি এখানে 6 এর পরিবর্তে 5 লিখছি না, 5 লেখা যে অর্থ কি লেখা হয়েছে? 5 এর সমান বা ছোট, এটা যে অর্থ বুঝাইছে। আবার 6 থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা একই অর্থ বুঝাইছে। এখন ক্লিয়ার তো? এই জন্য আমরা যখন 5 লিখছি তাহলে আমরা বলছি 5 এর সমান বা এর ছোট কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা এখানে এটা দিতে পারি, অতএব নির্ণেয় x এর সম্ভাব্য মান, তাহলে আমরা কি দিব? আমরা দিতে পারবো 0 less than x less than or equal 5. অসমতা মানে আমি তো বলছি যে কনফিউজিং প্রশ্ন, তোমাকে অনেক থিঙ্ক করতে হবে, দেখে মনে হবে যে অনেক ইজি অঙ্ক, কিন্তু আসলে অঙ্কটা আগে ফিনিশিং করে বোঝায়। হ্যাঁ অবশ্যই। ভিডিওগ্রাফি করস স্যার না এটা ওরা যোগটা দেবে কিছু ব্যাপার, এটা দেখবে তুমি পারো ইতিহাস ক্যামেরা মনে পারবে না স্যার
স্যারকে দেখ স্যার একা স্যার ডিরেক্টর ওটা বাংলা স্যার ডিরেক্টর স্যার নায়ক স্যার তাহলে দেখো আমরা রেজাল্ট কি নিতেছি, এটা হচ্ছে আমাদের অসমতা আর এটা হচ্ছে আমাদের সমাধান। তবে যদি কেউ লিখতে চাও, এই যে এখানে তো উল্লেখ করে দিবা x এর মান যদি সমান না দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা লিখতে পারো। আচ্ছা স্যার, আমার একটা কথা ছিল, আমরা তো এখানে মেইনলি বুঝাইতেছি যে 6 থেকে হচ্ছে এক্সট্রা ছোট। হ্যাঁ, আমরা তো ছোট এটা- আর পূর্ণ সংখ্যা। আমরা তো এটা বুঝাইতেছি না যে 6 5 আর x এক সমান। এটা তোমাকে বুঝাইলাম। তুমি যখন x টা 6 থেকে ছোট আমরা পূর্ণ সংখ্যা নিব, 6 থেকে ছোট কি লিখতেছি, x এর মান 6 অপেক্ষা ছোট। তুমি কি বলে দিছো, খালি ছোট না, ছোট পূর্ণ সংখ্যা। কি বলছো, ছোট পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কি বুঝাইলো, 5 এ যায় থামবে। তো আমার মতে এই তোর মন থেকে স্যার কি আচ্ছা ঠিক আছে, তোমার যুক্তিটা দিচ্ছি। এই তুমি মনে করো বলে x এর মান তুমি কিন্তু ভুলে এখানে লিখতে পারবে না 6 অপেক্ষা ছোট বা সমান। কিন্তু অপেক্ষা লিখে অপেক্ষা ঠিক নেই। আহা এইসব ভুল ধরা লাগে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, x এর মান 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা। 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা মানে 5 4 3 2 1। 0 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, আমরা যখন এই যে পূর্ণ সংখ্যা নিব, তাহলে এখানে তোমার পূর্ণ সংখ্যা 6, এটা কি 5, তারপর কি 4 3 2 1 0। মাইনাস কাউন্টডাউনে ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি ধরি এই যে 0 থেকে আমরা এই পর্যন্ত নিচ্ছি, কিন্তু এটা আমরা কোন পর্যন্ত যাব, আমরা কিন্তু এগুলা যাইতে পারতেছি না এখানে। ঠিক আছে, হ্যাঁ। ও আমাদের এখানে অ্যাড হয়নি। Recording in progress. ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্রশ্নটা আমরা এমনি দেখতে পাচ্ছি একটু কনফিউজিং প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা যেটাই লিখবো সঠিক আনসারটা খুঁজে বের করলে হলো। তোমরা দেখো এখানে আমাদের প্রতি কেজি 70 টাকা ধরে x কেজি আম কিনলাম। এর অর্থ কি, 1 কেজি আমের দাম 70 টাকা, তাহলে x কেজি আমের দাম কত, 70x টাকা। একইভাবে 20 টাকার x খানা নোট, একটা নোটে 20 টাকা, x খানা নোটে 20x টাকা, 20x। বলা হয়েছে যেহেতু দোকানদারকে 500 টাকার একখানা নোট দেওয়া হলো, দোকানদার এটাও দিল এর সাথে বাকি যে টাকা ফেরত পাওয়া যাবে সেটাও দিয়ে দিল। এই যে বাকি টাকা এখানে কিন্তু এটা নাই, আছে না স্যার। এজন্য আমি যখন x এর মানটা বসাচ্ছি সে কিন্তু 500 হতে পারতেছে না, 500 থেকে ছোট হয়ে যাচ্ছে। কি হচ্ছে, 500 থেকে ছোট হয়ে যাচ্ছে। এজন্য কি দেওয়া হলো, শুধু আমি যদি ইকুয়াল না দেই তবু কিন্তু হবে, কিন্তু ইকুয়াল আমরা দিচ্ছি এই কারণে যে আমাদের তো সমান হতে পারে, হ্যাঁ, সমান। যেহেতু x আছে, x থাকার কারণে হতে পারে। এজন্য লেস দ্যান ইকুয়াল 500। যাক, সমাধান করে x এর মান বের হলো 5.56 আসন্ন মান। তাহলে আমাদের যেহেতু x কেজি x খানা, x এর মান কখনোই এখানে ভগ্নাংশ বা ফ্র্যাকশন রেজাল্ট আসতে পারে না, তাই আমরা x এর মানটা কি ধরতে পারি, আবার ঋণাত্মক হতে পারে না। তাহলে x এর মানটা আমাকে একটা পূর্ণ সংখ্যা হতে, পূর্ণ সংখ্যার সাথে কি হতে পারে, তাহলে পূর্ণ সংখ্যা হয় 5 হবে অথবা 5 থেকে ছোট। তবে তোমরা যদি কেউ মনে করো যে আমরা 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা, 100% হবে, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা আমরা যদি 6 অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা বলি, ছোট পূর্ণ সংখ্যা, তাহলে আমাকে 5 কেই ধরতে হবে। তাহলে আমার এখানে লেখা কি, x এর মান 5 এর সমান, তাহলে আসলে কি এটাই তো আসতেছে, বা তার থেকে ছোট যে কোনো পূর্ণ সংখ্যা। ডান। একটা বিষয়, এই অসমতা জিনিসটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়? তো তোমাকে বললাম তো, পড়ালেখার ক্ষেত্রে তুমি যখন ধরবে যে আমরা 100% কেউ কিছু করতে পারি না, যেটা এখান থেকে আমরা শুধু সব সময় সমান একটা সমীকরণ ভাবি। সমান অর্থ কি, যে বাম পক্ষ ডান পক্ষ অলওয়েজ সমান হবে, কিন্তু এখন তুমি একটা বাস্তব উদাহরণই পেয়ে গেলে, তুমি কিন্তু এটা একটা পুরো বাস্তব একটা উদাহরণ এটা পেলে। বাস্তব জীবনে কি প্রয়োজন হয় না? সব জায়গাতে হয়, আমরা বাস্তব ভিত্তিক পড়ালেখাটা একটু কম করি। ঠিক আছে, দেখে নিয়েছি আমরা কম করি।
এই কে তোমরা কথা বলতেছো? ওমারা তুমি মাইক্রোফোন একটু অফ রাখলে সুবিধা হয়। আচ্ছা ওকে, যাক তাহলে এখন তো আমরা বুঝতে পারছি। তাহলে অ্যানসারটা আমরা কি লিখবো? তাহলে দুইটা অপশন, যে যেভাবে লিখতে চাও সেভাবে লিখতে পারবা, দুটাই তোমার রাইট। এবং তোমার নিজেকে থিঙ্ক করতে হবে যে তুমি আসলে জিনিসটা সঠিক লিখতেছো নাকি রং লিখতেছো। তাহলে আমরা লিখবো নির্ণয় অসমতা 70x plus 20x স্যার এটা কি লিখতে হবে? হ্যাঁ তাহলে আর আমরা x এর সম্ভাব্য মান x 0 less than x less than or equal 5। স্যার নির্ণয় আগে আবার এখানে যদি তোমরা 6 লিখো ভুল করে, এটাও তোমাদের দেখায়, যদি 6 লিখো তার আগে বলে দিও x পূর্ণ সংখ্যা। স্যার ঠিক আছে, তাহলে তোমার মনের মধ্যে আর বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকবে না। স্যার নির্ণয়ের আগে সুতরাং হবে না, নির্ণয় অসমতার আগে দাও, অসুবিধা নেই। ওকে, আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করলাম, যে অঙ্কের মধ্যে সারাক্ষণ কনফিউশন থাকবেই, থাক ওর মতো থাক, কোনো অসুবিধা নেই। এরূপ একটা অঙ্ক তোমার ইসে আছে, কি বলে, কাজের মধ্যে দেওয়া আছে 140 টাকা কেজি দরে জনাব ডেভিড x কেজি আপেল কিনলেন। অনেক শৌখিন মানুষ, আপেল খাবে। তিনি বিক্রেতাকে এবার 1000 টাকার একখানা নোট দিলেন। বিক্রেতা 50 টাকার x খানা নোট সহ বাকি টাকা ফেরত দিলেন। ঠিক আছে, তাহলে আমরা এটাকেও এটার মতো করে সুন্দর করে রেডি করে আমরা মানটা বের করতে পারবো। বাসায় অবশ্যই আমরা 127 পৃষ্ঠা কাজের অঙ্কটা নিজে নিজে করব এবং বোঝা ট্রাই করব, কোনো যেন ভুল না হয়। ওকে ওকে, এবার তাহলে চলো আমরা চলে যাই নেক্সট ওয়ান। তাহলে আমরা পরে চলে গেলাম 4 নাম্বার, অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো যেটাতে আমাদের কি সমস্যা হয়। এবার 4 নাম্বার দেখো, 4 নাম্বার প্রবলেমটা কি। এখানেও আমাদের একটু এরকম ভেজাল থেকে যায়। ভেজালটা কি রকম, যে একটি গাড়ি ঘন্টায় মানে 4 ঘন্টায় যায় x কিলোমিটার। একটি গাড়ি 4 ঘন্টায় যাবে x কিলোমিটার এবং 5 ঘন্টায় যাবে x প্লাস 120 কিলোমিটার। গাড়িটির গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের বেশি নয়, মানে 100 কিলোমিটার হতে পারে। তাহলে গাড়িটির গড় গতিবেগ, এইবার দেখো গড় গতিবেগের ক্ষেত্রে অনেকে কিন্তু আওলায় ফেলে। প্রথম ক্ষেত্রে গতিবেগ, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ, এরপরে গড়ের যে সূত্র দুটো যোগ করে 2 দ্বারা ভাগ, এক্ষেত্রে কিন্তু এটা চলবে না। আমরা কমন সেন্সে একটা জিনিস মাথায় নেই, যেমন পেয়ার সাইকেল চালায়। এখন দেখা যাচ্ছে সে প্রথম 2 মিনিটে হাফ কিলোমিটার আসলো, পরে দেখা যাচ্ছে ওই হাফ কিলোমিটার আসতে তার 5 মিনিট সময় লাগে, এরপরে আরও 2 কিলোমিটার আসতে তার আরও বেশি সময় লাগলো বা কম লাগলো। তাহলে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কিন্তু সময় লাগতেছে। তাহলে তার গড় গতিবেগটা কত, গড় আমরা তখন কী করবো, সে তার মোট কত দূরে আসছে, মোট কত দূরে আসছে এবং তার টোটাল সময়টা কত লাগলো, মোট সময়টা কত লাগলো। তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো গড় গতিবেগ। নর্মালি আমরা জানি অনেকগুলো উপাত্ত সংগ্রহ করেছি, উপাত্তগুলোর যোগফলকে এদের সংখ্যা দিয়ে ভাগ করলে কি গড় বের হয়, সেম ব্যাপারটা এটা। তাহলে আমরা এখানে গড় গতিবেগ বলতে আমরা দেখো আমরা মাথায় নেব এতটুকু সূত্র, গড় গতিবেগ। তাহলে এখানে নেবে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এককটা তোমার ঠিক থাকবে কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করলো।
তাহলে এটাই আমরা গড় গতিবেগ হিসেবে নিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছি এখানে কে যাবে, পিয়াস। ওকে, পিয়াস ঘন্টায় 4 কিলোমিটার বেগে x কিলোমিটার যায় এবং ঘন্টায় 5 কিলোমিটার 4 ঘন্টায় যায় x কিলোমিটার আর 5 ঘন্টায় যাবে x প্লাস 120 কিলোমিটার। এখানে উল্লেখ করে দেই, কোন নাম দিলাম না। 4 ঘন্টায় অতিক্রম করে x কিলোমিটার, 4 ঘন্টায় অতিক্রম করে x কিলোমিটার এবং 5 ঘন্টায় অতিক্রম করে x প্লাস 120 কিলোমিটার। 120 কিলোমিটার। তাহলে আমরা বলতেছি মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে নিহাল, x প্লাস 120। না কি বলে না কি বল আস্তে বলো, মানে শুনবে। মোট সময় 4 প্লাস 5 ঘন্টা। আমরা ছোট না করি লিখে ফেললাম। তাহলে প্রশ্ন মতে মানে একটা অসমতা তৈরি হবে। অসমতা বলা হয়েছে তার গড় গতিবেগটা 100 কিলোমিটারের বেশি নয়। গড় গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটারের বেশি নয়। যে ঘন্টায় না লিখে দিলে বোঝা যেত, যেহেতু গতিবেগ একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা বলতে পারবো x প্লাস 120 ডিভাইডেড বাই 4 প্লাস 5, এই যে গড় গতিবেগ। যদি তোমরা একবারে লিখতে না চাও তাহলে তোমরা এরকম পাশে লিখতে পারো, দিয়ে যায় এটা লিখে নিতে পারো, এখানে তাহলে দিয়ে দিতে পারো x প্লাস 120 ডিভাইডেড বাই 4 প্লাস 5 এত কিলোমিটার পার ঘন্টা। তোমরা বের করে নিতে পারো, সরাসরি দিলে পারো, কোনো সমস্যা নেই। আর যদি তোমরা মনে করো যে আমরা আরেকটু স্পষ্ট লিখতে চাই তাহলে আমরা এই লাইনটা লিখতে পারবো। লিখে পরে আমরা দিব যে প্রশ্ন মতে এটা 100 কিলোমিটার এর বেশি নয়, ঘন্টার গতিবেগটা 100 কিলোমিটারের বেশি নয়। সমান ছিল না, বেশি নয় মানে সমান হতে পারে না। আচ্ছা 100 এর বেশি না, বলে না যে 100 এর কম। হ্যাঁ যদি বলতাম 100 এর কম তাহলে শুধু লেস দেন, আর যদি বলো 100 এর বেশি তাহলে আবার গ্রেটার দেন। 100 হতে পারে 100 কম হতে পারে। আর সর্বোচ্চ 100 লেস দেন আর ইকুয়াল। স্যার মিডল দেন বলতে কিছু হয় না স্যার। হ্যাঁ স্যার মিডল দেন বলতে কিছু হয় না। এই মাসগুলো তো বেরি করতেছো। 2x প্লাস 129 একবার 9 দ্বারা গুণ করলাম। অবশ্যই অপারেশনগুলো লিখে দিবা 9 দ্বারা ভাগ করে গুণ করার পর ভাগ লিখবি। না স্যার ওটা আবার কোনো বিভাগ আছে। 900 minus 120 780 না 780 এখানে নেই বা 2x by 2 390। তার গতিবেগ কি শূন্য হতে পারে? x তাহলে কি বের করতেছি আমরা? অতিক্রান্ত দূরত্ব বের করতেছি। তার অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। আমরা একটু হলো দ্রুত অতিক্রম। হ্যাঁ স্যার ফাইন মানে বিদেশে গেছে। কিন্তু x কি গ্রেটার দেন 0 হবে। বাস এত কথা দেয়া দিতে হবে। x কি গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা সরাসরি বলে দেব x এর সম্ভাব্য মান কি হবে? এবার আর কোনো ভেজাল নেই, নির্ভেজাল একটা অঙ্ক। 0 থেকে বড় আর হিরো থেকে ছোট। হিরো না 390 থেকে ছোট।
তাহলে আমরা নেক্সট ওয়ান যেটা 4 নাম্বারটা ভালো করে বুঝেছি, এটা ইজি ছিল, এটার মধ্যে কোনো প্যাচ গোজ বা উল্টাপাল্টা কথাবার্তা নেই। একটা সোজা সরলভাবে জাস্ট আমরা লিখেছি গড় গতিবেগ, হ্যাঁ গড় গতিবেগ 100 কিলোমিটারের বেশি নয়, অসমতা তৈরি করে এরপর আমরা দিয়ে দিলাম। অ্যান্সার লেখার সময় আমাদের যেটা নিয়ম, এই অনুযায়ী আমরা সবাই অ্যান্সারটা লিখবো, এটা কোনোভাবেই কিন্তু ভুল করে ভুল করবো না। ওকে, ইনশাআল্লাহ স্যার। তাহলে আমরা কি লিখবো? মানে পরীক্ষা যখন রেজাল্টটা দিবে তখন তোমার এটা কিন্তু থাকবেই, হ্যাঁ পুরোটা লিখে দাও। 4+5 9 লেখার দরকার নেই। এটা আর x এর সম্ভাব্য মান 0 <x